অনেকবার এই কথা বলেছেন ভাঙা রেকর্ডের মতো। আমি তো 1 পয়সা নিই না, আমি পেনশন নিই না, আমি বেতন নিই না, আমি বই বিক্রির টাকায় যে রয়্যালটি পাই তাই দিয়েছে। আপনি বলুন না কেন বাংলার মানুষকে বার এইসব ভাঙা রেকর্ড বাজাচ্ছেন? যে ওনার সমস্ত মিথ্যে ধরা পড়ে গেছে। উনি না বোঝেন শিল্প, না বোঝেন কৃষি, উনি একটা জিনিসই বোঝেন, ওগুলো বাংলার কলঙ্ক। মানুষ এদেরকে কিন্তু একদিন বাংলার কলঙ্ক বলবে। প্রথম কথা, পশ্চিমবঙ্গে নির্বাচন আসলে এই ধরনের ঘটনা ঘটা একেবারেই অস্বাভাবিক নয়। অতীতে বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আমরা এই ছবি দেখতে অভ্যস্ত। নির্বাচন আসলেই মায়েদের হাহাকার আর্তনাদ, সন্তানহারা জননীর ক্রন্দনে ভরে ওঠে বাংলার মাটি, বাংলার মাটি রক্তে ভিজে যায়। আমরা সেসব থেকেও শিক্ষা নিই না। 26শে মার্চ বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, কারা মেরেছে, কিভাবে মেরেছে, সেটা এখন সবাই জানে। তাদের পোশাক কী ছিল, তাদের হাতে কি অস্ত্র ছিল, সবাই জানে। এসব লুকিয়ে চুরিয়ে বলা এখন আর সম্ভব নয়। যা ছবি মানুষের চোখের সামনে এসছে, কারা মেরেছে, কেন মেরেছে, সেটা একেবারে পরিষ্কার। এই রাজ্যটা ক্রমে কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে? এরা হচ্ছে লুম্পেন প্রলেতারিয়েত। রামনবমী উপলক্ষে বিজেপির প্রার্থী প্রচার করছিল। কেন এই আক্রমণ হবে? জবাবদিহি করতে হবে স্থানীয় পুলিশকে। এসপি পরে দৌড়েছেন, পুলিশও আক্রান্ত হয়েছে। তাহলে এখনও কি এসপিরা বুঝতে পারছেন না কমিশনের নির্দেশিকা? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলে কিন্তু এইসব হতো না, এসব ঠান্ডা হয়ে যেত যারা করেছে এগুলো। এই শ্রেণী সিএ এর প্রতিবাদে জাতীয় সম্পত্তি নষ্ট করেছিল। বেলডাঙ্গাতে এরা হিংসা ছড়িয়েছিল। মোথাবাড়ি শামসেরগঞ্জের ঘটনার পিছনে এরাই ছিল। কলকাতা থেকে 60 কিলোমিটার দূরত্বে এদের তাণ্ডব যদি দেখতে হয় বঙ্গবাসীকে, এর প্রতিকার কিন্তু করতে হবে। সহ্যের সব সীমা কিন্তু পার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, এই দুষ্কৃতী তাণ্ডবে আমরাও রক্ষা পাবো না। এই শহর কলকাতার নিরাপদ আশ্রয়ে বসে অনেকে ভাবছেন ও যা হচ্ছে হচ্ছে, আমি তো, আমার সন্তান তো আছে দুধে ভাতে। খুব ভুল ভাবছেন তারা। একজন তৃণমূলের নেতা আজকে শুট আউটে খুন হয়েছেন বাঘাযতীনে। কেন হবে? তিনি তৃণমূল করতেই পারেন, কেউ বিজেপি করতেই পারেন। খুন কেন হবে? এই যে লুম্পেন প্রলেতারিয়েত, এই যে দুষ্কৃতীরা এই বাংলায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। আমি খুবই চিন্তিত এবং আশঙ্কিত। ভাঙড়, ক্যানিং পূর্ব, গোসাবা, বাসন্তী সহ দক্ষিণ এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে, বসিরহাট, হারোয়া প্রভৃতি অঞ্চলে ভোটের আগে এবং ভোটের সময় এবং ভোটের পরে কিন্তু সন্ত্রাস হতে পারে। বিশেষ করে ভাঙড়ে কি হয়েছিল আমরা তো জানি। এবার নওশাদ আর শওকত মুখোমুখি, কেউ 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেবে না। আবার ক্যানিং পূর্বে গিয়েছে আরাবুল। বাসন্তী একসময় আরএসপির শক্ত ঘাঁটি ছিল। ওখানে আরএসপির একজন নেতা ছিলেন লোকমান মোল্লা, তিনি কি করেন এখন আমি জানি না। এই বাসন্তীতে একসময় আরএসপি সিপিএমে সংঘর্ষ হয়েছে। আমার নিজের চোখে দেখা 2008-এর পঞ্চায়েত নির্বাচনে 13 জন মারা গেছিলেন। তৎকালীন মন্ত্রী আরএসপির সেচ মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল হামলা করে, সিপিএম করেছিল। এই হামলার সংস্কৃতি, এই দুষ্কৃতীরা যে দাপাদাপি বামপন্থী জামানায় ছিল, তৃণমূল এদের যোগ্য ছাত্র হিসাবে এটাকে অনুসরণ করছে। বাংলার ইমেজ কোথায় আছে, বাংলা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, হাসির খোলা করছে। দেশের অন্য অংশের মানুষ বাংলাকে দেখে হাসে, দিদিমণিকে নিয়ে রসিকতা করে।
তা থেকেও আমরা শিক্ষা নিচ্ছি না। এই হচ্ছে এগিয়ে বাংলা, সন্ত্রাসে এগিয়ে বাংলা। দাদা, কোথাও না কোথাও পুলিশি নিষ্ক্রিয়তার আরও একটি চিত্র কিন্তু এই যে বাসন্তীতে এই ঘটনার পর দেখা গেল। এটা কি ইচ্ছাকৃতভাবেই নিষ্ক্রিয় হয়ে থাকা, নাকি পুলিশি নিষ্ক্রিয়তায় পুলিশদের নিষ্ক্রিয় থাকাটাই এখন একটা গত হয়ে গিয়েছে? দুষ্কৃতীরা পুলিশকে ভয় পায় না, পুলিশ এখন দুষ্কৃতীকে ভয় পায়। এই পুলিশকেই দেখেছি দুষ্কৃতীদের হামলায় টেবিলের নিচে লুকোতে। এই পুলিশ যখন শাসক দলের নেতার জন্মদিনে মঞ্চে উঠে কেক কাটে, তখন পুলিশের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে? পুলিশের একটা বড় অংশ আইন মেনে কাজ করতে চায়, কিন্তু উপরতলার একটা অংশ এতটাই তারা অনুপ্রাণিত এবং অনেকে গৃহপালিত, তারা পুলিশকে আইনের শাসন লাগু করার জন্য যা যা করণীয় সেটা করতে দেয় না। তাই দুষ্কৃতীরা তো পুলিশকে ভয় পায় না। তাহলে পুলিশের উপর হামলা হয় কেন? পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে কেন? একই কারণ। পুলিশ আমার কি করবে? আমার মাথার উপর রাজনৈতিক দলের দাদাদের হাত আছে। এই সংস্কৃতি তো বাংলায় এখন। তার প্রভাব পুলিশ মার খাচ্ছে, পুলিশ আত্মরক্ষা করতে লুকোচ্ছে, পুলিশ হচ্ছে টার্গেট। যে পাচ্ছে, সুযোগ পাচ্ছে, পুলিশকে আক্রমণ করছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, থানা আক্রমণ করছে। তাহলে পুলিশকে ভাবতে হবে তাদের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দুষ্কৃতীরা যদি পুলিশকে ভয় না করে, তাহলে পুলিশের মরাল অথরিটি বলে কিছু থাকে? এটাই তো প্রশ্ন। দাদা, অন্যান্য সমস্ত উৎসবের ক্ষেত্রে কিন্তু এত কিছু হয় না, কিন্তু এই রামনবমীর র্যালি বেরোলেই প্রত্যেক বছর দেখছি যে এরকম ধরনের ঘটনা ঘটছে। তো এটা কেন, কি মনে করেন? এবার রামনবমীর সঙ্গে ভোট জুড়ে গেছে। হ্যাঁ, রামনবমীর মিছিল করতে আদালতের অনুমতি নিতে হয়। রামনবমীর শোভাযাত্রা এর আগে হতো, কিন্তু বিগত 5-6 বছরে বেশি করে হচ্ছে। আরে রামনবমীর শোভাযাত্রাও হবে, মহরমের মিছিলও শান্তিপূর্ণভাবে হবে, এটাই তো আমরা এতকাল থেকে এসছি। হ্যাঁ, কিন্তু এখানকার পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেছে। এই মেরুকরণের আবহে বাংলা দাঁড়িয়ে আছে, চূড়ান্ত মেরুকরণের আবহ। তার যা ফল হওয়ার, সেই ফলই এখন হচ্ছে। সেটাই আজকে আমরা বাসন্তীতে দেখেছি, অতীতে অন্যান্য জায়গায় দেখছি। এটাই। বিকাশ সর্দার তিনি সরাসরি অভিযোগের তীর তৃণমূলের দিকে তুলেছেন এবং তিনি বলেছেন তৃণমূলের লুঙ্গি বাহিনী ইচ্ছা করে এমনভাবে আক্রান্ত করেছে, শুধুমাত্র আক্রান্তই করেনি, মাটিতে রীতিমতো ফেলে বাঁশ দিয়ে মারপিট করা হয়েছে। না, ওই ছবিটা আমরা দেখেছি। কারা মেরেছে, কেন মেরেছে, কীভাবে মেরেছে, এটা তো এখন পাবলিক ডোমেনে আছে। তা বিকাশবাবু বলেছেন তার মতো করে, আমি তো তার মতো করে বলবো না, কিন্তু যা ছবি মানুষ দেখেছে, মানুষই বিচার করবে কারা এর পিছনে আছে। নির্বাচন কমিশন বর্তমানে দায়িত্বে, কিন্তু সেখানেও এরকম মানে এই হিংসার যে ছবি, এটাকে কিভাবে দেখছেন? কমিশনের উচিত তো ওই অফিসার ইনচার্জকে সাসপেন্ড করা, এবং যে এসপি আছে তার শোকজ চাওয়া। কেন কেন্দ্রীয় বাহিনী ছিল না? কেন্দ্রীয় বাহিনী কোথায়? ওখানে এরকম ঘটনা হতে পারে, তার আঁচ কেন ছিল না? আগাম সতর্কতা কেন নেওয়া হয়নি? এখন তো সবে কলির সন্ধে, এখনো বাকি আছে অনেক দিন নির্বাচনে। প্রার্থীরা সবাই পুরোদস্তুর প্রচার শুরু করেনি। তারপরে পরিস্থিতি কি হবে? এটাই তো আমাদের উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। কোথাও না কোথাও কি গিয়ে বাংলার জন্য এটা অশনি সংকেত হিসাবে দেখছেন? বাংলার আর কিছু আর অবশিষ্ট নেই। বাংলায় শুধু এইগুলোই এখন ঘটতে থাকবে: নির্বাচনী সন্ত্রাস, হানাহানি, তরজা, নত্যসত্ত্ব জ্ঞান ভুলে একে অপরকে আক্রমণ করা। মেরুকরণের আবহে ভোট হচ্ছে, সেখানে উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প এসবগুলো দূরে সরে গেছে। এই বাংলাকে দেখতে আমরা অভ্যস্ত নই। তার অভিজ্ঞতা যা হওয়ার তাই হচ্ছে। এই ন্যারেটিভ থেকে বাংলাকে বার করতে পারে একমাত্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এখানে যাদের এই দায়িত্ব পালন করা উচিত, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, তারা এতটাই তাদের শিরদাঁড়াতে ঘাস পাতা গড়িয়ে গেছে, তারা সত্যটা বলতে পারে না। হ্যাঁ, তারা এতটাই এঁটো কাটা কমিটির চেয়ারম্যান হতে চান,
কোনো পদে বসবেন, কী সব বঙ্গভূষণ বঙ্গবিভূষণ পদপ্রাপ্তি, অনেকে শুনেছি 4,000 টাকার মেডিকেল বিলের রিইম্বার্সমেন্টের জন্য তদবির করেন। গাড়ির পেট্রোল, গাড়ির তেল, এগুলো নিশ্চিত করার, ওগুলো বুদ্ধিজীবী নয়, ওগুলো বাংলার কলঙ্ক। মানুষ এদেরকে কিন্তু একদিন বাংলার কলঙ্ক বলবে। বুদ্ধিজীবী পরিচয় দিতে আগামী দিনে বাঙালি লজ্জিত হবে, কারণ এই বুদ্ধিজীবীরা তাদের যে কদর্য রূপটা বিগত 1 দশক ধরে আমাদের সামনে তুলে ধরছেন, ভূভারতেই নিদর্শন পাওয়া যাবে না। তারা সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে সরবর না, বেলডাঙ্গার ঘটনা নিয়ে সরবর না, মোথাবাড়ি শামসেরগঞ্জের ঘটনা নিয়ে সরবর না, চুপ করে থাকেন। উত্তরপ্রদেশে কিছু হলে দেখবেন প্রেস ক্লাব আলো করে সব বিবৃতি দিচ্ছে, সব বিবৃতিবাজ। হ্যাঁ, এ সব হচ্ছে একেবারে কি বলবো আর কি, মানে শিরদাঁড়াতে আর সামান্য কিছু অবশিষ্ট নয়, এতটা চাঁটছেন এরা এটোকাটা কমিটি চেয়ারম্যান হওয়ার জন্য। মানে এদেরকে কীভাবে দেখেন এরা জানে, মানুষ এদের ঘৃণা করে। মানুষেদের শেষ যে মানুষটি ছিলেন তিনি হচ্ছেন কবি শঙ্খ ঘোষ। তিনি চলে যাওয়ার পরে আর কেউ নেই। আপনাকে কোনো দলের তলবিবাহ করতে হবে না, আপনি সত্যিটা বলুন, সব ধরনের সাম্প্রদায়িকতার নিন্দা করুন। আপনি স্পেসিফিক হচ্ছেন, আপনি হাতরাস নিয়ে বলছেন, আর এখানে বলছেন না। আরজি কর নিয়ে কেন এরা নীরব ছিল? কয়েকজন বলেছে, আবার চুপ করে গেছে। যদি কলাটা মূলটা না পাওয়া যায়, যদি বঙ্গেশ্বরীর আশীর্বাদ থেকে বঞ্চিত হই, তাহলে তো জীবনই এদের দুর্বিষহ হয়ে যাবে। এটা মানুষেরা না কীটপতঙ্গ? মানুষ এদেরকে এইভাবেই দেখে। বুদ্ধিজীবী বললে মানুষ মানে পরিহাস করে, বলে দাদা এদের কথা বলবেন না তো। এরা কিসের বুদ্ধিজীবী? গ্রামসি যখন কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করেছিলেন, তখন একটা কনসেপ্ট চালু করেছিলেন যে অর্গানিক ইন্টেলেকচুয়াল। তো অর্গানিক ইন্টেলেকচুয়াল কারা? যাদের কোনো প্রিকনসেপ্ট নোশন নেই, যারা কলে কারখানায় খেতে খামারে কৃষিকাজ করে, সওদাগরি অফিসে চাকরি করে, আইনজীবী, স্কুল কলেজে পড়ায়, সাংবাদিকতা করেন, তারা অর্গানিক ইন্টেলেকচুয়াল। তারা মতবাদ তৈরি করবেন, কোনো প্রিকনসেপ্ট নোশন নয়। তারা মানুষকে পথ দেখাবে। এইসব ইন্টেলেকচুয়ালদের দরকার নেই। এরা হচ্ছে ধামাধরা, তল্পিবাহ, মেরুদণ্ডহীন এক শ্রেণীর সরীসৃপ। বাংলার মানুষ এদেরকে ঘৃণা করে। দাদা, তাহলে কি মনে করেন যে এই ধরনের হিংসাত্মক ঘটনা থেকে যদি বিরত থাকতে হয়, তাহলে দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা নেওয়া উচিত? সচেতনতা হবে মানুষকে। আমি একপেশে প্রতিবাদ করব না। এই যে আজকে ঘটনাটা হলো, কোথায় বুদ্ধিজীবীরা? কই নিন্দা করছেন না, কই পথে নামছেন না? তারা তো পথ দেখাবেন, তারা কলাটা মূলটা নেবেন, গাড়ির তেল নেবেন, মেডিকেল বিলে রিএম্বার্স করাবেন, আরও কত কি করেন কে না জানে। শাসক দলের সবাই আলো করে থাকবেন। একজন তো বারবার গান তুমি আসবে বলে বাংলাটা গুজরাট হয়ে যায়নি। আরে গুজরাট দেখে আসুন, গুজরাটে কি হয়েছে? ওখানে সংখ্যালঘুরা অনেক সুখে শান্তিতে আছে, প্রগতি, উন্নয়ন, কর্মসংস্থান। বাঙালিকে ওখানে কাজ করতে যেতে হয়। দিদি আসলেন 2011-এ অনেক আশা নিয়ে, আর পশ্চিমবঙ্গটাকে একদম শেষ করে দিলেন। 15 বছর ধরে তোষণ করলেন, ভাতা দিলেন। এই যে প্রতিজ্ঞা, 10 প্রতিজ্ঞা করেছে, কত কর্মসংস্থানের কথা নেই, কোনো পরিকাঠামোর কথা নেই। লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, দুয়ারে স্বাস্থ্য, অমুক তমুক। স্থায়ী সম্পদ কোত্থেকে হবে? টাকা কোথায় হবে? কোত্থেকে আসবে? বিনিয়োগ কীভাবে আনবেন? দিদিমণি বুঝে গেছেন বিনিয়োগের কথা বললে লোকে এবার হাসবে, ছ্যাঁচা করবে, তাই উনি ওই প্রসঙ্গটা এড়িয়েই যান। যে ওনার সমস্ত মিথ্যে ধরা পড়ে গেছে। উনি না বোঝেন শিল্প, না বোঝেন কৃষি। উনি একটা জিনিসই বোঝেন, সুন্দর করে তোষণ করব, মানুষকে বিভ্রান্ত করব, আর ভোট করব। এবার তৃণমূলের স্লোগান যতই করো হামলা, এবারও জিতবে বাংলা। এখানে এই স্লোগানের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যা খুশি করুন, আপনারা গিয়ে উকুন বাছুন গিয়ে। এই যে ভাষা, এই যে শব্দ চয়ন, একজন মুখ্যমন্ত্রীর মুখে কি এই সমস্ত মানায়? দেখুন, দিদিমণি তো বাংলা ভাষায় নতুন শব্দ সৃষ্টি করেছেন, শুভনন্দন। এসব শব্দ বাংলা ব্যাকরণ অনুমোদন করে কিনা আমি জানি না, তবে দিদিমণির জন্য অন্য ব্যাকরণ আছে। তিনি এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং কবিতা লেখেন, তখন মাধুকরী কবি হাততালি দেন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেন বিরাট কিছু করে ফেলেছেন উনি।
এদের সংস্পর্শে এসে দিদিমণি ভাবেন তিনি যা বলছেন তাই বলছেন, আর দিদিমণি এইসব ভাষায় কথা বলতে অভ্যস্ত, ওনার নত্যসত্ত্ব জ্ঞান নেই। কখন নাড্ডা ফাড্ডা চাড্ডা বলবেন, কখনো একে ব্যক্তিগত আক্রমণ করবেন। হ্যাঁ, এসব দিদিমণির কথা হচ্ছে বিশুদ্ধ বিনোদন, লোকে ওটাকে বিনোদন হিসাবে দেখে। নোবডি টেকস আস সিরিয়াসলি। উনি কিন্তু কার্যত হাসির খোরাক হয়ে গেছেন। উনি যখন বলেন কত মিম হয়, ছড়িয়ে যায়। নোবডি টেকস আস সিরিয়াসলি। সবাই জানেন দিদিমণি এইসব কথাই বলবেন। তার তুলনায় আমি বলবো অভিষেক মিথ্যা কথা বলেন অসম্ভব, কিন্তু গুছিয়ে বলেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন বিজেপিকে আক্রমণ করে তথা কেন্দ্রকে আক্রমণ করে বিশেষত ওরা বলে ঝুট করে লুট, এটা বলেছেন। এবং একই সঙ্গে বলেছেন যে আমাকে চোর বলা হচ্ছে, আমি যে এতদিনও 1 টাকা মাইনে নিইনি, কোনো ভাতা নিইনি, আমাকেই উল্টে বলে কিনা চোর। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কি মত? আপনি মাইনা নেননি কেন? আপনার চলে কী করে? বই বিক্রি রয়্যালটি সেটা কত? আমি শুনেছি প্রত্যেকটা সরকারি লাইব্রেরিতে ওনার বই রাখা নাকি বাধ্যতামূলক। আমি জানি না, কনফার্ম নয়, কিন্তু আমি শুনেছি। হ্যাঁ, ওই একটা পাবলিশিং বা দুটো পাবলিশিং হাউসকে দিয়ে ওনার বই বেরোয়, বইয়ের রয়্যালটির টাকা তিনি পান। উনি পেনশন নেন না, উনি বেতন নেন না। তা না নেন না কেন? আগে তো ছবি বিক্রি করে তিনি দল চালাতেন, নিজের খরচ চালাতেন, এখন বইয়ের রয়্যালটি দিয়ে চালান। কতবার এইসব কথাগুলো বলবেন? তাতে কি প্রমাণ হয়? 26,500 জনের যে চাকরি বাতিল হলো তার দায় এড়াতে পারেন? কিছু জানতেন না? আপনি পুলিশ মন্ত্রী পার্থ, মানিক, এরা যে লুট করছে, আপনার গোয়েন্দারা কোনো খবর দেয়নি? যদি গোয়েন্দারা খবর দিতে না পারে সেটা পুলিশ মন্ত্রী হিসেবে আপনার ব্যর্থতা। আর যদি খবর দেওয়া সত্ত্বেও আপনি কিছু না করে থাকেন তাহলে আপনি পরোক্ষদেরকে প্রশ্রয় দিয়েছেন। এখন এইসব কাঁদুনি গাইলে কিছু হবে না। অনেকবার এই কথা বলেছেন ভাঙা রেকর্ডের মতো। আমি তো 1 পয়সা নিই না, আমি পেনশন নিই না, আমি বেতন নিই না, আমি বই বিক্রির টাকায় যে রয়্যালটি পাই তাই দিয়েছে। আপনি বলুন না কেন বাংলার মানুষকে বার 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 এইসব ভাঙা রেকর্ড বাজাচ্ছেন? মানুষ বুঝে গেছে এগুলো, ওসব বললেও এবার আর চিড়ে ভিজবে না। এছাড়াও তিনি তৃণমূলকে পাণ্ডব এবং কৌরব বলে বিজেপিকে উল্লেখ করেছেন। ভাবলেন বিরাট কিছু করেছি, লোকে হই হই করবে। আমি তো বললাম না, ওনার বক্তব্য শোনা হচ্ছে বিশুদ্ধ বিনোদন। হ্যাঁ, বিশুদ্ধ বিনোদন কেউ যদি পেতে চায় এই কঠিন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন, তাহলেই বিশুদ্ধ বিনোদন হয়ে যাবে। নির্বাচন কমিশনকে অতি দ্রুত তিনি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে ভোটারদের জন্য, যারা বাদ পড়া ভোটার তাদের জন্য বিনা পয়সায় আইনজীবী আর ট্রাইব্যুনালের ব্যবস্থা হবে। সে করুন। আর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করছে, সেটা তো হাইকোর্ট যেভাবে বিচারকরা যেভাবে পাঠাচ্ছেন সেভাবে করছেন। অনেক বিচারকের সাইন হয়নি, যেমন আসছে তেমন করছে। এটা বিভাগীয় আধিকারিকদের হাতে, তারা যেভাবে নিষ্পত্তি করছে সেভাবে প্রকাশ করা হচ্ছে। দিদিমণির যদি কিছু বলতেই হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলুন। গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরাসরি তোপ মমতার। তিনি বললেন যে গ্যাসের দাম এত বেড়ে গিয়েছে প্রায় 1100 টাকা, একমাত্র আমিই আছি যে এর এগেনস্টে লড়াই করছি। উনি তো কিছু বোঝেন না, আন্তর্জাতিক রাজনীতিও বোঝেন না, কি পরিস্থিতি সেটাও বোঝেন না। আমাদের এলপিজি কত আমদানি করতে হয় সে সম্পর্কেও ধারণা নেই। কোনো কিছু তলিয়ে দেখেন না, উপর সবসময় ভোটের অঙ্ক, মানুষকে কীভাবে উস্কে দেওয়া যায়, কীভাবে বিভ্রান্ত করা যায়, সবসময় এটা করেন। হ্যাঁ, উনি ভোট কুড়ন কিন্তু পরিণত রাজনীতিক নয়। অনেকে বলেন না, অনেকে পরিণত রাজনীতিক, স্টেটসম্যান সুসব হতে হয় একটা লেভেলে পৌঁছে। এতদিন মন্ত্রী ছিলেন, 15 বছরের মুখ্যমন্ত্রী, তার দূরদর্শিতা থাকবে, তিনি একজন রাষ্ট্রনেতার মতো আচরণ করবেন। কিন্তু উনি যে সমস্ত কথা বলেন সেটা ব্লক স্তরের নেতা নেত্রীরা বলতে পারে বাজার গরম করার জন্য। উনি জানেন না তেল গ্যাস আমদানি করতে হয় ভারতকে? 41টা সোর্স থেকে ভারতবর্ষ তেল আমদানি করছে। প্রাকৃতিক গ্যাসের, এলপিজি গ্যাসের, পেট্রোল, ডিজেল, অপরিশোধিত তেল আমাদের 2 মাসের ভাণ্ডার আছে। 74 দিনে থাকার কথা, 2 মাসের আছে। বললেন করোনার মতো পরিস্থিতি, গুজব ছড়াচ্ছেন কেন? এই দেখুন মানুষকে বিভ্রান্ত করছেন। একজন 15 বছরের মুখ্যমন্ত্রী, তার আচরণ হওয়া উচিত রাষ্ট্রনেতা সুলভ, ব্লক স্তরের নেতা নেত্রীর মতো নয়। পরিহাস স্তরে বলতেই হয়, দিদিমণি নিজেকে ব্লক স্তরের নেতা নেত্রীর পর্যায়ে নামিয়ে এনেছেন। বারবার বলেন আমি 7 বারের সাংসদ, 2 বারের রেলমন্ত্রী ছিলাম, 15 বছরের মুখ্যমন্ত্রী। আপনার কাছে অনেক ম্যাচিওর স্টেটমেন্ট, ম্যাচিওর পদক্ষেপ মানুষ আশা করে।
আপনাকে যে ভোট দিয়েছে বা যে ভোট দেয়নি তাদের মুখ্যমন্ত্রী তো আপনি। একটা কঠিন সময়, সারা বিশ্ব জুড়ে একটা আঁচ পড়েছে, ভারত তার থেকে বিচ্ছিন্ন হতে পারে না, আর উনি এটাকে নিয়ে সস্তা রাজনীতি করছেন। তাই বললাম না, ওনার রাষ্ট্রনেতা সুলভ আচরণ করা উচিত। আরে ভোট তো আসবে যাবে, উনি প্রচার করুন না কোনটা ভোটের ইস্যু আর কোনটা ভোটের ইস্যু নয়, সেটা ওখানে বাঁচতে হবে। সবসময় তিনি ভোট করবেন আর নিজের পদের অমর্যাদা করবেন। আরও অনেক বেশি দায়িত্ব বোধ সম্পন্ন বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মানুষ প্রত্যাশা করে। এছাড়াও তিনি বলেছেন যে সরাসরি বিজেপিকে আক্রমণ করে এবারে বিজেপিকে বেলাইন করে দিন, সবাইকে বিজেপিকে বেলাইন করার সময়। রাজনৈতিক কথা, ওইসব কথার কোনো জবাব হয় না। ভোটের সময় এইসব কথা হয়, এগুলোর মধ্যে কিছু বিষয় নেই। সবাই সবাইকে বেলাইন করার দাবি করছে, কে কাকে বেলাইন করবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। শেষ প্রশ্ন, আসামেও তৃণমূল এবারে ভোটে লড়ছে এবং 22টি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করছে, এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখতে চান? লড়ছে, আসামে ভোটে লড়ছে, বিজেপি বিরোধী ভোটটা যদি কিছু ভাগ করে দেওয়া যায়, ওই ছকেই তো গেছে। এখানে বিজেপি বিরোধী বিরাট বিরাট কথা, বাইরের রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী ভোটটা যদি ভাগ করে দেওয়া যায়, ওনার এই খেলাটা ধরা পড়ে গেছে। উনি জানেন তো ওনার ঘনিষ্ঠরা কী কী কাণ্ড করেছে, সমস্ত রিপোর্ট আছে কেন্দ্রের কাছে। উনি ঘনিষ্ঠজনদের বাঁচাবার জন্য যা যা করণীয় তাই করেন। হ্যাঁ, এখানে সংখ্যালঘুদের ভুল বোঝান বিজেপি সম্পর্কে, অন্য রাজ্যে গিয়ে আবার বিজেপি বিরোধী ভোট কাটার চেষ্টা করেন। এটাই হচ্ছে দিদিমণির রাজনীতি। বারবার এই খেলাটা খেলে সফল হওয়া যায় না। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।